নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আর আজকে আমার পাশে যিনি বসে আছেন, আমার মনে হয় না তার কোনো ডিজিটাল পরিচয়ের দরকার আছে, কারণ তাকে চেনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তো যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম, একটা প্ল্যানিং করছিলাম, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না। তা আজকে ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো আজকে আমার পাশে যিনি বসে আছেন তিনি নিউট্রিশনিস্ট রেশমি রয়চৌধুরী। নমস্কার রেশমিদি। নমস্কার রেশমিদি, আজকে আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা দিন তোমাকে পেয়েছি, মানে যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু তোমার তো একটা পা হয়তো আমেরিকায় থাকে, আরেকটা এখানে। একদম একদম, তাই না? তো সেই জন্য মানে আজকে ভগবান আমার দিকে তাকিয়েছেন, তাই জন্য আমি আজকের এই ইন্টারভিউটা সম্ভব করতে পারছি। আমাকে তুমি বলো, আমি শুরুতেই জানতে চাইবো, প্রথমেই আমি তোমার ব্যাগে ঢুকতে চাই। ঠিক আছে? তোমার ব্যাগে অ্যাজ এ ডায়েটিশিয়ান বা অ্যাজ এ নিউট্রিশনিস্ট তুমি আমাকে বলো, তোমার ব্যাগে কোন তিনটে জিনিস ছাড়া তুমি বাইরে বেরোনোর কথা ভাবতেই পারো না? প্রথমত অ্যাজ আ নিউট্রিশনিস্ট কিছু জিনিস রাখি, আর অ্যাজ আ পার্সন আমি একটা মানুষ হিসেবে কিছু জিনিস রাখি। আচ্ছা, তো আমি প্রথমে আগে বলছি যে অ্যাজ আ নিউট্রিশনিস্ট কি জিনিস রাখি। একটা স্যানিটাইজার, কারণ ওটা ডায়েট রিলেটেড জিনিসটা বলছি, এসেনশিয়াল না, ইটস আ ডায়েট রিলেটেড জিনিস, যেটা হচ্ছে একটা স্যানিটাইজার। কারণ যে কোনো হেলথের মেইন কথা হচ্ছে যে আগে পরিষ্কার থাকতে হবে, মানে ক্লিন ক্লিয়ার থাকতে হবে। তাই জন্য আগে হচ্ছে একটা রাখি, স্যানিটাইজার, একটা ন্যাপকিন রাখি, একটা মানে বাঞ্চ অফ ন্যাপকিন আর ওয়াটার। জলের বোতল ছাড়া আমি কখনো বেরোই না। ছোট জলের বোতল ছোট ব্যাগের জন্য, আর বড় যদি আমি কিট ব্যাগ নিই তাহলে আমি বড় 500 1 লিটারের মতো নিয়ে বেরোই, এটা মাস্ট। এবার খাবারের মধ্যে কিছু জিনিস আমি রাখি, এটা অ্যাজ আ নিউট্রিশনিস্ট বলছি, ডিপেন্ড করে আমি কতক্ষণের জন্য যাচ্ছি। ফার্স্ট সেফ একটা টাইম ধরে নিলেও আমি যদি 2 ঘন্টার জন্য বেরোই তাহলেও আমার কিছু ড্রাই ফ্রুটস থাকে। আচ্ছা, যেটা ড্রাই ফ্রুটসও হাই ক্যালোরি লো ক্যালোরি আছে, তবে একটা মিক্সড ড্রাই ফ্রুটস রাখা হয়, আলমন্ড, ওয়ালনাট। আমি খেজুর টেজুর একটু হাই ক্যালোরি বলে অ্যাভয়েড করি। ওয়ালনাট আর আমন্ড এইটা নর্মালি রাখি। শীতের সিজনে তো কোনোভাবে ছাড়াছুড়ি নেই, আমি একটা অরেঞ্জ রাখি, এটা আমার একটা নিজের পার্সোনাল ভালো লাগার থেকেই রাখি। আর গ্রীষ্মকাল হলে আমি পেয়ারা রাখি। এই দুটো, কলা বা অন্য জিনিস রাখি না, নট ফর ক্যালোরি, যে ওটা পচে যেতে পারে, ম্যাশড হতে পারে। এই কয়েকটা জিনিস আমার নর্মাল থাকে। এর উপর ডিপেন্ড করছে যে কতটা যাচ্ছি, তার উপর যদি অনেকক্ষণের জন্য যাই তাহলে একটা জিপ লক ব্যাগের মধ্যে আমি কিছু পপকর্ন বা হচ্ছে মাখানা, খুব ভালো লাগার জিনিস, মুড়ি, সেগুলো হচ্ছে আমার যদি এখন 7 ঘন্টার জার্নি হয়, আই হ্যাভ টু ক্যারি অল দিস থিংস উইথ আ জিপ লক। সব কটা খুব হ্যান্ডি, খুব সহজে বের করা যায় এবং যে কোনো সময় খেলে আমার ভাল লাগবে। বাট ইটস ক্যালোরি মেনটেনটা শুধু না, ডাইজেশন যাতে আমার প্রপার হয় সেটাকে মাথায় রেখে আমি এই কটা জিনিস অ্যাজ আ ডায়েটিশিয়ান রাখি। আর একটা জার্নাল রাখি, যদি আমার বেশি দিনের যে কোনো একটা, আমি অনেকগুলো কলকাতায় আসার জন্য অনেকগুলো ট্রিপ করলাম, যেখানে আমি সবসময় জার্নাল নিয়েছি যে একটু কোনটা স্লিপ করলাম, কোনটা বেশি খেলাম বা কি দেখলাম, যেটাতে খাবারের কিছু আমার অ্যাজ আ নিউট্রিশনিস্ট আই ফিল যে এটা আমি দিতে পারি তো আমার পেশেন্টদের, সেগুলোকে একটা নতুন কিছু দেখলে আমি নোট ডাউন করি, নট ফর অনলি সেলফ, ফর আদার্স। মানে আমি যেখানেই যাচ্ছি তাদের তো ধরো আমি শিলংয়ে বেড়াতে গেলাম, শিলংয়ের খাবারে, খাসি খাবারের একটা অদ্ভুত ডাইজেশন ভালো হয়, অসম্ভব ব্যালেন্স, বাট তোমার পেটটা ভরিয়ে রাখবে। তো ওটা তো আমার মনে থাকবে না, আমি তখনই জার্নালে ওগুলো সব নোট ডাউন করলাম, আমি এসে পেশেন্টদের শেখাবো বা বলবো, এই জন্য। আর অ্যাজ আ পার্সন নো ডাউট আমি যেখানেই থাকি লোকে যাতে কানেকশনটা আমার সাথে রাখতে পারে, আমার যারা এমার্জেন্সিতে থাকবে তাদের ক্ষেত্রে, বাড়ির বাইরের, তার ক্ষেত্রে ফোন, চার্জার, দ্যাটস আ মাস্ট থিং।
এইটা এইগুলো আমি বলতে পারি। পারফিউম ভালোবাসি, পারফিউমটা রাখি, এগুলো পার্সোনাল। আচ্ছা, এত সুন্দর করে গুছিয়ে বোধহয় এর আগে আমাকে কেউ বলেনি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো এটা জেনে। আমি জানি আপনাদের সবারও ভীষণ ভালো লাগবে, কারণ রেশমি রায়চৌধুরীর ওপর আগ্রহ নেই এমন মানুষ মনে হয় না, মানে অন্তত কলকাতায় বিলং করে। তো যাই হোক, এটা তো গেল। এবার আমরা চলে যাব রেশমিদির ছোটবেলায়। ঠিক আছে, তোমার ছোটবেলাটা কেমন ছিল? তুমি বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায়? আমি বলতে আরম্ভ করি, কিন্তু একটা কথা বলি, ন্যাচারালি আমি সেরকম নিজেকে মনে করি না, প্লেস করি না যে যেখানে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে উৎসাহিত হবে। তো বোর লাগলে এইটুকু স্কিপ করা যেতেই পারে, তাও আমি বলছি, নো ডাউট নিজের কথা। কেউ বোর হবে না, ঠিক আছে, কেউ বোর হবে না। প্রথমত বলি তোমাকে যে একটা জিনিস, যে তুমি আমাকে দুর্লভ মনে করছো, দুর্লভ না, আসলে দেশে থাকার জন্য আমার কি হয়েছে, লোকে পেতে খুব অসুবিধা হয় আমাকে, এবং তার জন্য অনেক কানেকশনটা অনেক সময় হয়ে যায়, কারণ আমাদের সময়টাও তো ডিফারেন্ট। আমার ফোন নাম্বার এক থাকলেও আমার শিকাগোতে আমি থাকি। তো আমার ছোটবেলা থেকে আরম্ভ করি, ছোটবেলাটা আমি কলকাতা, আমার পুরো জীবন কলকাতা বেশ, আর কোথাও আমি নড়িনি চড়িনি, এমনকি ঘরের বাইরেও একটা বাড়িতেই বড় হয়েছি, গোলপার্কের একটা বাড়িতেই বড় হয়েছি, এবং সেখানেই আমার শিকাগো যাওয়ার আগের দিন পর্যন্ত আমার স্কুল কলেজ, সেখান থেকেই আমার সব কিছু ওইটুকু ছোট গণ্ডির মধ্যে, ওর বাইরে না। সুতরাং কলকাতায় বড় হয়েছি, স্কুলিং এবং কলেজ, ইউনিভার্সিটি। তোমার স্কুলিং কোথায়? আমার লেক গার্লস স্কুল থেকে পাস করেছি, আর কলেজ হয়েছে বিহারীলাল, নিউট্রিশনের জন্য বিহারীলাল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যান্ড দেন। আচ্ছা, বাহ। তো ছোটবেলায় এমন কোনো স্মৃতি আছে যেটা তুমি যখন ভাবো তোমার ভীষণ ভালো লাগে, বা এমন কোনো স্মৃতি যেটা তুমি মনে করতে চাও না? মনে করতে ভালো লাগা তো অনেক স্মৃতি আছে, ছোটোবেলা মানেই সবার ক্ষেত্রে ভালো লাগা, সেটা বোধহয় ঠিক ওরকম মেনশন করে বলা মুশকিল। অনেক ভালো লাগার জিনিস যা ব্যক্তিগতভাবে বাবা মার সাথেই জড়িত, সেটা অতটা এক্সপ্রেস করা মুশকিল, লোকের বোঝাও মুশকিল যদি না আমার পুরো জীবন তারা একেবারে তোলপাড় করে। তো এইটা একটা পার্সোনাল লাইফে বলছি, সেটা আমার আছে। আর সেটা বাবা মার সাথে অনেকগুলো ভালো ভালো স্মৃতি, বন্ধুবান্ধব, আমার ছোটোবেলা থেকেই এখনও পর্যন্ত আমার বন্ধুভাগ্য অশেষ। মানে আমার মনে হয় বন্ধু চুজ করাটাই মানুষের, বাবা মা তো একটা আপব্রিঙ্গিং দেয়, বাবা মা ভিত তৈরি করে, কিন্তু সেটা ঠিক কীরম হবে, কারণ আমাদের ভালো লাগার লোকজন থাকে বন্ধুবান্ধব। তো আমার ভালো লাগার বন্ধুবান্ধব এত ভালো পেয়েছি চিরকাল, এবং অনেক সময় আমি অ্যাডভাইসও করি আমার পেশেন্টদের যে সব সময় বন্ধুবান্ধব সমবয়সী হয় না, কারণ আমার মা অনেক ছোটোবেলায় মারা যাওয়ার জন্য অনেক সময় বয়সের তুলনায় একটু বড় মানুষ বন্ধু যখন হয় সমমনস্ক, তাহলে অ্যাডভাইসটা খুব ভালো হয়, এবং সেখানে একটা কম্পিটিশন, সেখানে একটা বুদ্ধির অভাব এগুলো থাকে না, এক্সপিরিয়েন্স এবং শ্রদ্ধা এবং ভালোবাসা ইত্যাদি ইত্যাদি থাকে। আমি অলওয়েজ এই ক্যাটাগরির কিছু জনকে পেয়েছি যাদের ঠিক মা বলা যায় না, বাট নেক্সট টু মা বা লাইক এল্ডার সিস্টার এরম। তাই জন্য আমার লাইফটা খুব নিজের মতো ড্রাইভ করতে পেরেছি, আমি কোন জায়গায় ভুল খারাপ এগুলো বুঝতে শিখেছি। আর বন্ধুভাগ্য এমনিও যার সমবয়সী বন্ধুভাগ্য প্রচণ্ড ভালো, মানে এখনও খুব কানেক্টেড, আমি খুব বন্ধুপ্রিয় এবং আমি খুব ভালোবাসি এই জিনিসটা। আর খারাপ স্মৃতি আছে যেগুলো প্রফেশনাল লাইফের জন্য বলা যেতে পারে। ছোটোবেলায় আমি ছোটোবেলাটা অস্বাভাবিক মোটা ছিলাম, মানে অ্যাবনর্মালি ওবেস ছিলাম। এই ওবেসিটিটা যে কি ভয়ঙ্কর, তাই আমি প্রত্যেকটা আমার পেশেন্টের মনের ভেতরে যেতে পারি। অনেকেই বলে আই এম ভেরি রুড, আই এম ভেরি, কারণ আমি জানি যে একটা ওজন মানুষকে কিভাবে সোসাইটিতে একটা মার্ক করে দেয় এখনো পর্যন্ত। ওয়েদার ইটস রাইট অর রং ডিফারেন্ট, বাট এটা একটা বিচ্ছিরি, একটা শেকি, এই শেকি জিনিসটা
আমি ছোটবেলায় খুব ফেস করেছি। ওখানের আমার অনেক বাজে না ভুলে যাওয়া ঘটনা আছে, এখন হয়তো ভুলে গেছি, কিন্তু ওই সময় ভীষণ পার্মানেন্টলি হার্ট করেছে। নিজের ওয়েট নিয়ে কেউ বলছে বা মজা করছে বা কনফিডেন্সের ল্যাক করেছে, সেগুলো ছোটবেলায় প্রচুর হয়েছে, আমি বলতে পারি। মানে ওটা হয়তো আজকের রেশমি রায়চৌধুরীকে হতে সাহায্য করেছে ওই স্মৃতিগুলো। ওই স্মৃতিগুলো ঠিক না, ওই এক্সপিরিয়েন্সটা আমাকে, হয়তো আমি ডায়েটিশিয়ানই হতাম, বাট ওটার জন্য আমি ডায়েটিশিয়ান হয়েছি তা না, কিন্তু যখন আমি পেশেন্টের সাথে কথা বলি আমার রুডনেসটা আসে, কারণ তার মনটাকে আমি বোঝানোর চেষ্টা করি যে তুমি বোঝো তুমি কী থেকে কী হতে পারো। সুস্থ এবং ঠিক মতো হওয়াটা জীবনযাত্রায় ভীষণ জরুরি, সেইটা আমার মন ওইখানে গিয়ে তাকে মায়ের মতো প্রোটেক্ট করে বা রাগারাগি করে, মানে সেখানে আমি অ্যাজ আ অ্যাডভাইজার না, আই এম আ কোচ। দারুণ দারুণ লাগলো, দারুণ লাগলো, সত্যি ইন্সপায়ারিং। আমি আশা করব যে আমার যারা দর্শক, যারা আমার ইউটিউবার, যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা সবাই আজকে রেশমিদির এই কথাগুলোতে ইন্সপায়ার ডেফিনেটলি হবে। আচ্ছা, এবার আমরা যেটাতে যাব, যেটা মেন আজকের ইন্টারভিউয়ের বিষয়, চলে এসেছে শীতকাল। আর শীতকাল মানেই চারপাশে হচ্ছে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, আর তার সঙ্গে আছে হাই ক্যালোরি কেকটা কেউ ছাড়তে পারে না এই শীতের ইয়েতে। তো আজকে আমরা রেশমিদির কাছ থেকে জানবো এই শীতে এত খাবারের ভিড়ে কিভাবে ডায়েট করে, লোভ সংবরণ করে, অথচ অল্প স্বল্প খেয়ে নিজেকে সুস্থ রাখা যেতে পারে। রেশমিদি, যদি তুমি বলো। শীতের কয়েকটা মোড আছে। শীতে সেলিব্রেশন, শীতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। শীতে মেটাবলিজম, তিনটে পার্ট আমি বলছি। প্রথমত হচ্ছে সেলিব্রেশন। শীতটা একটা সেলিব্রেটিং টাইম। পুজোর পরেই আসে, পুজোর রেশটা কাটতে কাটতেই শীত চলে এলো। এবার নিউ ইয়ার আসবে, ক্রিসমাস আসবে, পিকনিক আসবে, সরস্বতী পুজোতে গিয়ে থামবে। এই পুরো স্প্যানটাতে ওই দুর্গাপুজোর শেষের যে দুঃখটা, সেটা মানুষ ভোলার চেষ্টা করে। তো ইটস এ কমন থিং, এটা হয়ে গেল। কিন্তু এটা একটা সেলিব্রেশনের পার্ট, এটা কি করে রেজিস্ট করবে? কিন্তু আমাদের যে মানে ওয়েদার রিলেটেড কয়েকটা জিনিস, সেমনি হচ্ছে মেটাবলিজম লো হয়ে যায়। কারণ আমাদের এই সময় হাঁটা চলা একটু কম হয়, শীতে শীতে একটু গুড়ি সুড়ি মারা, মানে দেখবে শীতকালে লোকে এক্সারসাইজ করতে যাবো না, বেরোবো না, এই করতে করতে একটা এক্সারসাইজ কম হয়, মানে এমনি হাঁটা চলার এক্সারসাইজ বলছি, আর একটা আয়সিপনা আসে, আর ওয়েদারের জন্য মেটাবলিক রেটটা একটু লো হয়। এবং এই সমস্তটা মিলিয়ে খুব সহজে ওজন বাড়ে, খুব সহজে সুগার বাড়ে, খুব সহজে রোগ আক্রান্ত হওয়ার চেষ্টা হয় আর কি দেহ। আর তার সাথে যেটা হয় সেটা হচ্ছে শীতে আমাদের ভীষণ, তো আমাদের অন্তত আমি বাংলা ভাষায় কথা বলছি, এক্সপেক্ট করবো অর্ধেক দর্শকই বাঙালি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভীষণ পলিউশন, তো শীতে পলিউশনটা একটা অস্বাভাবিক লেভেলে চলে যায়। এই পলিউশনের জন্য হাঁচি, কাশি, সর্দি এবং খুব সহজে অসুস্থ হয়ে যাওয়া, এগুলো খুব কমন জিনিস। তো এই পুরোটা মিলিয়ে 2-3টে স্লটে জিনিসটাকে যদি আমি ডায়েটটাকে ভাগ করি, তাহলে কি হবে? প্রথমত হচ্ছে সেলিব্রেশনকে কি করে কন্ট্রোল। সেলিব্রেশন কন্ট্রোলের জিনিস নয়, তাহলে আর সেলিব্রেশন নাম হলো কেন? সেলিব্রেশন জায়গাটা কি করতে হয়, মানে মাথায় রাখতে হয় এইটা আমার শেষ খাবার না। কোনো খাবার দেখি এটা আমার শেষ খাবার নয়। প্লেট যখন আসবে, প্রথমত আপনি ভাববেন যে প্লেটের কিছু জিনিস আপনি নষ্ট করবেন। এটাকে ভেবে কিন্তু আপনি সব সময় যা পোর্শন সব খাবার খাবেন, কিন্তু অল্প খাবেন, এবং কিছু খাবার কিন্তু প্লেটের মধ্যে রাখার চেষ্টা করবেন। সবচেয়ে ছোট সাইজের প্লেটটা নেবেন। যে কোনো ওকেশনে গিয়ে আগেই যে বড় ডিনার প্লেটটা ধরবেন না। খাবার নেবেন আপনি হাফ প্লেটে নিয়েই একটু, যদি রাইস নিতে হয় রাইস নেবেন, একটু চিকেন নিতে হয় চিকেন নেবেন। সাইজ অফ প্লেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পোর্শন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নয় কিন্তু কি খাচ্ছেন। আপনি যেটাই খান, রসগোল্লা খেলে রসটা চিপে খেলাম, এবং আমি কেক খেলাম, একদম ওপরে একটা বড় কোটিং অফ ক্রিম,
সেটাই এরকম করে মেখে মেখে খেলাম, বাকিটা আর খেলাম না, ওটাতে কিছু লাভ নেই। ক্রিমটাকে আপনি অ্যাভয়েড করলেন, আপনি প্লাফি, ওটাতেও প্রচুর কার্বোহাইড্রেট আছে, ক্যালোরি আছে, কিন্তু মন্দের ভালো, পোর্শনটাকে কন্ট্রোল করলেন। আর যেটা হয় যে কোনো ওকেশনের যাওয়ার আমি অ্যাডভাইস করি, যদি আপনি খুব ডায়েট কনসিয়াস, অর্থাৎ সাধারণ মানুষের জন্য না, যারা খুবই ডায়েট করে কনসিয়াস, তারা সকালে একবার বডি ওয়েট নিয়ে নেবে এবং পরের দিন সকালে বডি ওয়েট নেবে, যাতে কি ডিফারেন্স হচ্ছে আমার একটা খাবারের এদিক ওদিকে কতটা হচ্ছে সে যেন নিজে অবজার্ভ করে। এটা অন্য লোকে বলি যে আমি কালকে জাস্ট একটা দিনের বেলা খেলাম, একটা মিল খেলাম, হ্যাঁ, আমার মিলে 1 কেজি ওজন বাড়লো, এই ওজন বাড়াটা আমার দেহের মধ্যে রয়ে গেল, ভালো লাগাটা কতক্ষণের, 20 মিনিটের ভালো লাগা, 15 মিনিটের ভালো লাগা, আমি ছাড়তে বলছি না, কিন্তু তার যে রেজাল্ট সেটা কিন্তু আমার দেহের মধ্যে রয়ে গেল। সেটা 2-3টে ভাবে হতে পারে, আপনার সুগার বাড়তে পারে, কোলেস্টেরল বাড়তে পারে, আপনার ওজন বাড়তে পারে। তো এখানে বডি শেমিংয়ের ব্যাপার না, সুস্থতার ব্যাপার। তো আপনাকে ওইটা জাজ করতে হবে, এখন সবসময় জাজ করে না, এটারও দরকার একটা কোথাও একটু আমি হেলদি জিনিসটা মাথায় বাদ দিয়ে, কিন্তু পোর্শন কন্ট্রোলটা তো ডেফিনেটলি প্রয়োজন হজমের জন্য, শরীরের সুস্থতার জন্য। এটা এনজয় করতে কেউ বারণ করছে না, কিন্তু যাই খান পোর্শন কন্ট্রোল করে খান। কেক, পেস্ট্রি, এগুলোতে কি হয়, প্রথমত কার্বোহাইড্রেট আর ফ্যাট দুটো বাজে জিনিসই অনেকটা পরিমাণ আছে। সুতরাং কেক পেস্ট্রির না একটা প্রচণ্ড প্রলোভনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। পুরো শীতের সিজনে অনেক দিন ধরে চলে, সো ট্রাই টু অ্যাভয়েড যে ওই এলেই খাবো না। যা আপনার প্রথমে একটা থাকছে, অ্যাপেটাইজার থাকছে, কিছুটা অ্যাপেটাইজার নিলেন, একটা পোর্শন অ্যাপেটাইজার নিলেন, মিলে যাবেন, যেখানে লাঞ্চ বা ডিনার করতে যাবেন অবশ্যই রাইসটা নেবেন একটু, ওটা পেটটাকে একটু ভরিয়ে দেবে, একটা চিকেনের পিস নিলেন, এরমভাবে নেবেন। সুইট ডিশে যাতে খিদেটা আস্তে আস্তে কমে যায়, ডেজার্টটাতে যেতে যেতে যেন আপনি ফিল করেন যে আই এম ফুল, মানে আমার দরকারটা সেভাবে নেই। এইটা আমি বলবো যে অলমোস্ট এইগুলো মানা। আর যদি আপনি চান তাহলে সকালবেলা যেদিন খেতে যাবেন সেদিন আপনি একটু চেষ্টা করবেন, আমি বারবার আমার চ্যানেলে দেখলে আপনারা দেখবেন, ইয়েতে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে আমি বলি জিরে জল, ধনে, এগুলো দিয়ে অনেকগুলো প্রিপারেশন আছে, ওগুলো যদি সকালে খাওয়া হয় তাহলে মেটাবলিক রেটটা বেড়ে যায়। মেথি জল খেলে তখন সহজে অতটা ক্যালোরি অ্যাবজর্বড হয় না। তো ওইটা একটা বাড়িতে এসে যেটা করবেন সেটা হচ্ছে লাউ আর শসা দিয়ে একটা জুস বানাবেন, লাউ, শসা আর একটু আদা দিয়ে একটা স্মুদি মতো, ওটা বাড়িতে আসার পর খেয়ে নেবেন, পুরোটা হজম হবে আর বেশ কিছুটা ফাইবারের সাথে থাকার জন্য ওই অনেকটা যে ক্যালোরি খেয়েছেন সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো এই ছোট ছোট জিনিস কিন্তু বেসিক শীতকালে সর্দি কাশি, হজম, এগুলোকে ঠিক রাখতে কয়েকটা জিনিস রিয়েল সাহায্য করে। সেটার মধ্যে রয়েছে আদার রস, রয়েছে হলুদ, রয়েছে লবঙ্গ, রয়েছে মধু, এগুলো, আর পান পাতা বা তুলসী। পান পাতাও কিন্তু সেম কাজ করে, এই যে ইনফ্ল্যামেশন, গলা ঘর ঘর করছে, কাশি হচ্ছে, এগুলোকে খুব রেগুলেট করতে সাহায্য করে, হ্যাঁ হেল্প করে। তো সুতরাং এগুলোকে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ, ওই যে আমাদের আগে ছিল না তেজপাতা দিয়ে, লবঙ্গ দিয়ে, আদা দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে ছেঁকে খাওয়া, ওগুলো কিন্তু রিয়েলি মানে করাটা ওটা খুব, হ্যাঁ, গুড ফর ইয়োর। এই যে এই উইন্টার সিজনে এটা আমার খুবই হাসি লাগে। আমি যেহেতু গত 6 বছর শিকাগোতে রয়েছি, শিকাগোর মানুষ, ওয়েস্টার্ন কান্ট্রি এখন ইন্ডিয়ার সমস্ত ধরনের এই যে আয়ুর্বেদিক এবং আমাদের যে হলুদ, জিরে, ধনে, এর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। আর আমরা একটু বেরিয়ে ফ্লেক্সিড, একটু ওয়েস্টার্নাইজ, বেশ রেড রাইস, কিনোয়া, এদিকে যাচ্ছি, খুব এক্সপেন্সিভ, ব্রাউন সুগার, ওরা আস্তে আস্তে এই দিক দিয়ে আসছে আমাদের দিকে, আর আমরা যাচ্ছি ওই দিকে। দারুণ বললেন, গ্রেট। ইটস আ বটে, এগুলো করে দেখবেন, ওগুলো খুব একটা মিছে কথা না, করলে বোধহয় লাভ হয়, লাভ হয়।
আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছি যেটা বহু মানুষ জানতে চায়, যে অনেকেই আছে যে একটু সুগার লেভেল হাই বা ডায়াবেটিক, আমি তাদের হয়ে কথাটা জিজ্ঞেস করছি, যে তারা মনে করে যে মানে ভাত মানে ভাত ভাত খাওয়া যেতে পারে, রুটিও খাওয়া যেতে পারে, কিন্তু রুটির থেকে মানে ভাতের থেকে রুটিটা বেটার ফর হেলথ। তো তুমি এখানে কি বলো, যে রুটি আর ভাত কি একই রকম ক্যালোরি দেয় নাকি? ক্যালোরি দিয়ে সবসময় জিনিসটার গুণাগুণ বিচার করা যায় না। আচ্ছা। তার অনেক কিছু ভাত নো ডাউট ভালো, ভাত ভালো, রুটিও খুব ভালো। ভাতের আমাদের হচ্ছে ভাতের পোর্শন কন্ট্রোল আমাদের নেই। আমাদের 4টে যদি তরকারি হয়, একটা ভালো মাছ হয় বা মাটন হয়, যে মানুষটা এইটুকু ভাত খায় 30 গ্রাম, সে 70 গ্রামের ভাত খেয়ে 100 গ্রামের ভাত খাবে। কিন্তু রুটি 2টোর পর 3টে খেতে গেলে মাথায় একটা চিরিক করে, যে আমি কিন্তু 3টে রুটি খাচ্ছি, 4টে রুটি খাচ্ছি, ওরে বাবারে বাবা। যে একটা কি দুটো খায়, সে 4টে রুটিতে কিন্তু স্টান্ড হবে। কিন্তু ভাতের ক্ষেত্রে মানুষের অস্বাভাবিক কনজাম্পশন বেড়ে যায়, এবং ভাত যেহেতু ইজি ডাইজেস্টেবল, ভাত কোনো ইরিটেট করে না, ভাত ডাইজেশনে সাহায্য করে, সুতরাং ওটা খাওয়ায়। তাই ভাত খেতে গেলে খাওয়া ভালো, একবার খাওয়া ভালো। আমি তাই আমার ওই চ্যানেলে বারবার বলি, ভাত খাওয়াটা ভালো করে স্টাডি করবে। ভাত খেতে হবে, কিন্তু একবার খেতে হবে, পোর্শন কন্ট্রোল করে খেতে হবে, এবং রাতে খাওয়া যাবে না। এরকম কতগুলো অপশন আছে যেটা রুটির ক্ষেত্রে সেভাবে নেই। সুতরাং রুটিতে ফাইবারটা হাই, সেক্ষেত্রে রুটি কম্পিটিশনে এগিয়ে যায়, কিন্তু ভাত দিনে খাওয়া উচিত। আর ব্রাউন সুগার আর হোয়াইট সুগার, এটার মধ্যে কি সত্যি কোনো ডিফারেন্স আছে? বেসিক্যালি ব্রাউন সুগার হোয়াইট সুগারের মধ্যে ফাইবারের একটা ডিফারেন্স আছে, কিন্তু হেলদি কোনটা যদি বলতে হয় পুরো ক্যালকুলেশন করে সমস্ত কিছু করে, তাহলে অবশ্যই, এমনকি আমি কম্পিটিশনে মধু, গুড় এদের সবাইকে আনবো। গুড়, মধু, ব্রাউন সুগার, মেপল সিরাপ, এগুলো সব কটাতে যদি আনা যায়, তাহলে দেখা যাবে যে চিনি খেলে যা, এগুলো খেলে তার চেয়ে খারাপ বই তো বেশি সুবিধে কিছু না। গুড়ের তো গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির চেয়েও বেশি, সুগার আরও বাড়াবে। সুতরাং ব্রাউন সুগারের তো কোনো সেরমভাবে গুণই নেই। সুতরাং ও যেটুকু, মানে যদি আপনি সুগার মেশাতে হয়, হোয়াইট সুগারই মেশান, ওই বেশি এক্সপেন্সিভ একটা স্মার্ট সুগারে যাওয়ার দরকার নেই। আর আমার এই প্রশ্নটা একদম আমার পার্সোনাল প্রশ্ন, খুব জানার ইচ্ছে ছিল। আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে হোয়াইট সল্টের থেকে পিঙ্ক সল্ট ভালো, তুমি কতটা সাপোর্ট করছো? না, একেবারেই না, কোনোভাবে না। কারণ একমাত্র হোয়াইট সল্টের একটাই জায়গা আছে, যে হোয়াইট সল্টে যদি প্রেশার রেগুলেশনের ব্যাপার থাকে, ব্লাড প্রেশার রেগুলেশন, সেটা হোয়াইট সল্টে সোডিয়ামের পরিমাণটা আছে। কিন্তু ব্ল্যাক সল্ট, পিঙ্ক সল্ট বা আরও অনেক রকম সল্ট বেরিয়েছে, সেই সল্টগুলোর তুলনায় অনেক বেটার হচ্ছে হোয়াইট সল্ট। এটাতে আমার থাইরয়েড কন্ট্রোল হবে। আমাদের যেটা আয়োডাইজ সল্ট হচ্ছে সুপার। আমাদের ইন্ডিয়াতে যে আয়োডাইজ সল্টটা তৈরি করা হয়, বহু গবেষণার পর প্রথম আমাদের ইন্ডাস্ট্রিয়াল আয়োডাইজ সল্ট তৈরি করে, তার গুণ হচ্ছে আমাদের মহিলাদের ক্ষেত্রে তো অস্বাভাবিক। সুতরাং পিঙ্ক সল্ট, টিঙ্ক সল্টগুলো, ওগুলো একেবারেই তার ধার কাজ দিয়ে যায় না। ওকে, তো আজকে আমরা এটা রেশমিদির থেকে একটা খুব বড় জিনিস জানতে পারলাম। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, আমি রেশমিদিকে জিজ্ঞাসা করব, রেশমিদি যেহেতু এখন ইন্ডিয়াতে বেশিরভাগ সময়টাই থাকেন না, উনি যখন বাইরে থাকেন তখন নিশ্চয়ই তুমি অনলাইন কনসাল্ট করো, তাই তো? তো তুমি তো ওখানে অনেক বছর ধরেই আছো শিকাগোতে, তো তুমি আমায় বলো, ওখানে থাকার পরেও তোমার কলকাতার প্রতি কতটা আবেগ রয়েছে? কলকাতাকে তুমি কতটা ভালোবাসো এখনো? কলকাতাকে ভালোবাসি বোধহয়, মানে আমি বলতেই পারবো না কতটা ভালোবাসি কলকাতাকে। শিকাগো আমার বৈবাহিক সম্পর্কে আমার ওখানে যাওয়া, শহর হিসেবে শিকাগোকে আমি নো ডাউট ভালো নাম্বার দিচ্ছি, ভালোবেসেছি, থাকি, কমফোর্টেবল লিভিং, ওখানকার দেশে থাকার একটা আলাদা আনন্দ আছে, আলাদা কমফোর্ট জোন আছে, সেটার সাথে কলকাতার কোনো মিলই নেই। আর কলকাতার ভালোবাসা, এটা আমার মানে শেকড়ের টান। আমি কোনো বছর হয় না, মানে কোনো বছর হয় না যে বছরে আমি কলকাতা আসিনি। আমার জবে গেছি এবং আসি, 2-3 মাস 3 মাসের মতো থাকি, তারপর আমি যাই। এটা আমার একটা
বছরের যে আমার থাকা তার মধ্যে আমার প্ল্যানিংয়ের মধ্যেই পুজোর সময় আসি, পুজোর একেবারে আরম্ভ হওয়ার আগে পুজোর মার্কেটিং, বন্ধুদের সাথে মিট থেকে আরম্ভ করে পুজোর আনন্দটুকু একদম শুষে নিই, লক্ষ্মী পুজো বাড়িতে করে একদম সমস্ত কিছু করে টোরে, এবং আমার হাজব্যান্ডও সেরকম, তারও আসার প্রচণ্ড টান থাকে, আমরা দুজনে মিলে আসি, এনজয় করি, তারপরে ওর কাজে চলে যায়। কিন্তু যেহেতু আমার কাজটা অনলাইন, এবং আমি এখন কমপ্লিটলি অনলাইনই করি, ও দেশে এদেশে যখনই থাকে আমি অনলাইন করি, কারণ একবার এখানে ফেস টু ফেস, একবার ওখানে। আর আমি মনে করি যে, আচ্ছা আগে তোমার কথাটায় আসি, যে একটা অদ্ভুত টান, এই টানটা না ঠিক আমি বলতে পারবো না, মানে কলকাতাকে কে কিভাবে বিদেশেও ভাবছে সেটা নিয়ে আমার বক্তব্য থাকে। আমরা যখন আলোচনায় বসি সবাই খুব রেসপেক্ট করে কলকাতা, বাঙালির কালচার, বাঙালির ব্রেন, রুচি, এরাকে ওরা একটা অন্য জায়গায় রাখে, বিদেশিরাও জানে, এবং মানে আমি বলছি স্বদেশিরাও যারা অন্যান্য স্টেটের, তারাও কিন্তু কলকাতাকে একটা অন্য লেভেলে ভাবে। কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলকে, বাঙালিদের সেই জিনিসটা, যে ওখানে একটা গর্বিত হিসেবে থাকি। আর এখানের সাথে একটা আত্মিক টান। কলকাতায় কী হচ্ছে, আমি ওখানকার নিউজ কি ফলো করি, মোটামুটি একটা ইলেকশন হচ্ছে, ফলো করছি, ইলেকশন কাকে ভোট দেওয়া যায়, দ্যাটস অল। এখানে ছোটোখাটো জিনিস আমাকে যদি না আমি দেখি নিউজগুলো প্রত্যেক দিন কী হচ্ছে, তাহলে আমার ভাত হজম হবে না। মানে কলকাতা আমার কানেক্টিং একটা জিনিস, বন্ধুদের সাথে শনি রোববার করে সবার সাথে, আত্মীয় স্বজন বন্ধুদের সাথে গল্প করি, ভীষণ। এখানে কোনো আক্ষেপের ব্যাপার নেই, ভালোবাসি দুটো দেশে থাকাটা, কিন্তু টানটা কলকাতা আমার জায়গা। আমার মানে কেউ যদি বলে তোরা তো চলে গেছিস, তখন একটু রাগই হয়, কারণ কলকাতা থেকে আমি কোনোদিনও যাইনি। কলকাতার তোমার মনটা আছে, পুরোপুরি মনটা আছে, এবং আমার সুবিধা মতো আমি আসি। আগের বছর হয়েছে 4 বারও এসেছি। আর যেহেতু আমি অনলাইন করি কনসালটেশন, আমি মনে করি অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমার নিজের একটা চাহিদা বরাবর ছিল যে শুধু ফেস টু ফেস কি, লোকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে, কলকাতা থেকে আসবে, নদিয়া থেকে, বীরভূম থেকে আসতে পারে, কিন্তু আমি এই বর্ডার লাইনটার বাইরে গিয়ে বাঙালিদের টাচ করতে, কারণ আমার বাংলা ভাষা, বাংলা খাবার, বাংলার পেট মনকে আমি বুঝি রাদার দ্যান আদার। আমার একজন সাউথ ইন্ডিয়ানের পেট মন বুঝতে আমাকে অনেক অভিজ্ঞতার দরকার হয়, একজন গুজরাটির পেট মন বুঝতে, কিন্তু বাঙালির পেট মন নিয়ে আমি বড় হয়েছি। হ্যাঁ, আর সেটা আমার প্রত্যেকটা পেশেন্টের প্রথম থেকে ছিল। তাই জন্য আমি মনে করেছিলাম, বরাবরের ইচ্ছা, যে সারা, যেমনি হয় না বঙ্গ সম্মেলনের মতো সারা জায়গায় বঙ্গ সম্মেলন হয়ে বেড়ায়, তেমনি যেন আমি প্রত্যেক বাঙালির পেটের মধ্যে, মনের মধ্যে ঢুকতে পারি। তো ওইটা আমি অনলাইনে একমাত্র করতে পারি। কেউ তো আর আমেরিকা থেকে এসে কলকাতায় রেশমিকে দেখাবে না, যতই আমি ভালো হই, বা যে কেউ, আর দিল্লি বোম্বে থেকে আসবে না। তো এখন হয়েছে দিল্লি বোম্বের বাঙালিরা, শুধুমাত্র সাউথ ইন্ডিয়ায় বাঙালিরা, তারপরে হচ্ছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সমস্ত মেইনলি আমার ক্লায়েন্ট হচ্ছে বাঙালি, এবং আমি অনলাইনে কনসালটেশন করি। তার একটা সময় বিপুল থাকে, অস্ট্রেলিয়ার টাইম জোন, ইউকের টাইম জোন, আর এখানকার তো নিশ্চয়ই। রেশমি রায়চৌধুরী কি কলকাতার ফুচকা খায়? কলকাতায় আসে ফুচকা আমার বর বেশি ভালোবাসে। আমার ওই বরাবরের একটা না, ওই ছোটোবেলায় মোটা জিনিসটা তো ভীষণ আমি করেছি, ফেস করেছি। আর যদি আমি খাচ্ছি আর কেউ একটা দেখে, তো ছবি তুলে তো রেখে দেবে যে আপনি তো বকাঝকা করে নিজে তো খাচ্ছে না। তো ওই ফুচকাটা আমার খুব ভালোবাসার হতে পারে, কিন্তু আমি ঠিক খুব খাই যে তা না। আর রসগোল্লা আমার খুব ভালো লাগার জিনিস, স্পেসিফিক জায়গার রসগোল্লা বলবো। শান্তিনিকেতনের রসগোল্লাটা না আমার একটা অদ্ভুত লাগে। আমি যখন যাই, ওই প্রান্তিকের পাশে একটা চায়ের দোকানে রসগোল্লা পাওয়া যায়, ওগুলো আবার আমি খুব মানে ভালোবাসি, যে ওই রকম ছোটো ছোটো জিনিস। তো ওই খাই ওরমভাবে না, কিন্তু আমি বুঝতে পারি যে খাওয়াটা ভুল, কিন্তু হ্যাঁ ভালোবাসার জন্য। তার মানে আমরা জানতে পারলাম রেশমি রায়চৌধুরী কিন্তু মাঝে সাঝে শীতকালে রসগোল্লা খায়, স্পেশালি শান্তিনিকেতনে গেলে খায়। তো যাই হোক, এরপর আমি তোমার কাছে যেটা জানতে চাইবো, আমি তোমার পাশে বসে আছি বলে আরও ফিল করছি। যারা তোমাকে সামনে থেকে দেখেছে তারা তো দেখেইছে, আমার প্রচুর বন্ধু বান্ধবের এরকম আগ্রহ আছে যে
তোমার স্কিনটা কিভাবে এত ভালো, কি রহস্যটা কি একটু শেয়ার করো আমাদের সাথে। না, আমার স্কিন বোধহয় একটা জিনিস আমি ওই যে বললাম হাইজিনটা মেনটেন, মানে স্যানিটাইজার নিয়ে যাই, হাতটা পরিষ্কার করে ধুই। প্রথম হচ্ছে হাতের ময়লা মুখে যাওয়া, হাইড্রেশন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। আমার স্কিন কতটা ভালো, আমার ক্লায়েন্টদের স্কিন মাঝে মাঝে যখন ফেস টু ফেস দেখতাম, আমার কোনো মানুষকে দেখে লজ্জা লাগতো যে এর সামনে আমি কি অ্যাডভাইস দেবো। একটু হয়তো জেনেটিক্যাল হয়, আচ্ছা, কিন্তু জেনেটিক্যাল ছাড়াও যে জিনিসটা হয় যেটা নিজের কেয়ারে, সেই নিজের কেয়ারের যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে হাইজিন মেনটেন করা, দ্বিতীয়ত হচ্ছে ক্লিন করা স্কিন, মানে রাত্রিবেলা যেরামই হোক বাড়িতে এসে স্কিনটা কেয়ার করা, মানে ক্লিন করা। আর হাইড্রেশন মানে এটা খুব ইম্পর্ট্যান্ট, একটা সার্টেন এজ, আমার অনেকটা বয়স হয়েছে, সুতরাং সেই বয়সের একটা ব্যাপার থাকে। সেখানে আমি মনে করি আগে আমি ওটা করতাম না, কিন্তু এখন আমি বলবো যারা একটু মিডল এজ রিচ করেছে, যাদের মেন জিনিস হবে আপনি যখন সকালবেলা মুখটা ধোবেন না, 30 থেকে 40 বার জল দেবেন। মানে স্কিন হাইড্রেশন জলের ঝাপটাতে সবচেয়ে বেশি হয়, সেইটা জলের ঝাপটা দেবেন অনেকটা করে। আর একটা ছোট্ট টিপস আমি বলবো যে একটা এটা করা সম্ভব কিনা জানি, আমি বেশিরভাগ করি না, কিন্তু এখানে এসে যেহেতু সব লোকজন আছে আমাকে দেয়, ওখানে তাড়াহুড়োতে হয় না, কিন্তু একটা ছোট্ট জলের একটা পাত্র নিয়ে মুখটাকে ঠিক জলে ডুবে গেলে যেমনি হয় না, মুখটাকে একবার করে কিছুক্ষণ করে আবার বের করে নেওয়া, আবার মুখটাকে ডুবিয়ে নিয়ে বের করে নেওয়া, এটা স্কিন ইজ ভেরি এফেক্টিভ রেজাল্ট। হাইড্রেশন খুব ভালো হয়। হাইড্রেশনের পরেই আমি তুয়ালে দিয়ে ঘাসের করে মুখ মুছি না, কাট করি। আর এগুলো হচ্ছে মানে একেবারে বিউটি টিপসের মতো। আর হ্যাঁ, আমি ভালো মাখি, ময়শ্চারাইজার মাখি এটা। আর খাবারে আমার একটা বিরাট জায়গা হচ্ছে জল 4 লিটারের মতো খাই, মানে মিস করি না। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, দিনে পেঁপে, পাকা পেঁপে আমার হচ্ছে প্রিয় খাদ্য। মানে আমেরিকাতে আমার হেন দিন হয় না যে আমার বেশ এতটা বোল অফ পেঁপে, তাতে কিন্তু অনেকটাই ক্যালোরি হয়, কিন্তু আমার পেঁপে, আমার ব্রেকফাস্টে কিছু নাও পেঁপে থাকতেই হয়। আচ্ছা, পেঁপেটা আমার ভীষণ ইম্পর্টেন্ট। শীতকালে ওখানে মানে সারা বছর অরেঞ্জ পাওয়া যায়, কিন্তু শীতকালে কলকাতার অরেঞ্জ, মানে ওই লিউকোপিন যেটা থাকে ওটা স্কিনকে এত ভালো করে যে আপনি যদি সারা বছর যা অরেঞ্জ, মানে আপনি মানে যা লিউকোপিনের আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের দরকার, তা শুধুমাত্র এই 2 মাসের অরেঞ্জ থেকে আপনি পেয়ে যাবেন, দিনে যদি একবার করে অন্তত অরেঞ্জ খান। শাক খেতে ভালোবাসি, এভরিডে আমি শাক খাই। আর মাছ ভালোবাসি, চিকেন ভালোবাসি না, মাটন ভালোবাসি না। এটা হচ্ছে মেন স্ট্রিম। আমি ভেজিটেবল খুব ভালোবাসি, অনেক রকম সবজি ও দেশে করা সম্ভব হয় না, এদেশে থাকলে ও দেশে অ্যাভোকাডো খাই, এদেশে অ্যাভোকাডোর কথা ভাবতেও পারি না। এদেশে যখন থাকি একটু শাক, যেরম শাক, পালং শাক এই সিজনে অলওয়েজ পালং শাক, প্রায় একদিন অন্তর অন্তর পালং শাক, বা রুটি টুটির মধ্যে শাক দিয়ে, মেথি শাক দিয়ে, পালং শাক দিয়ে আটাটাকে মাখতে বলি, যে কোনো শাক দিয়ে দিতে বলি আটার মধ্যে দিয়ে, ওইগুলোতে আমার একটা ন্যাক আছে। অ্যান্ড দ্যাটস অল। আর ঘুমটা খুব দরকার হয়, যখনই ডিস্টার্ব হয় আমি দেখি চোখের নিচে কালি, স্কিনটা কিরকম একটা বড় বড় দাগ হচ্ছে। ঘুমটা হচ্ছে আমাদের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ফর ইউর হেয়ার অ্যান্ড স্কিন, তো ওটা করতে। আচ্ছা, রেশমিদের কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমি এই প্ল্যাটফর্মটা মানে এসেছি প্রচুর মানুষের কথা ভেবে। আমরা জেনারেলি সবাই খুব উৎসাহিত হয়ে পড়ি শুধু সেলিব্রিটিদের ইন্টারভিউ করতে, কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা খুব ট্যালেন্টেড, কিন্তু সিচুয়েশনের অভাবে তারা সেই জায়গাটা অবধি পৌঁছতে পারছে না। মানে তাদেরও বলার কিছু আছে। আমার মেন মোটিভটাই হচ্ছে সকলকে নিয়ে এই প্ল্যাটফর্মে আসা। তো তোমার আজকে ঘরে বাইরে প্ল্যাটফর্মে এসে কেমন লাগছে? আর তুমি যদি আমার এই ঘরে বাইরে আমরা প্ল্যাটফর্মে আমার এই মানে কাজটার ব্যাপারে যদি কিছু বলো, মানে আমি মোটিভেটেড হব, আর কিছুই না। নিশ্চয়ই, খুবই ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্ম, যেটা ভেবে তুমি অন্তত অনেক তো ইন্টারভিউ দিয়ে আমরা,
কিন্তু তার চেয়ে বেশি কথা কী কারণে এই সেশনগুলো হয়, মানে আমি ইন্টারভিউ দিচ্ছি না একটা কারণে নিউট্রিশনিস্ট হিসেবে, কিন্তু তা না, তোমার এটা তৈরি করা হয়েছে কাদের জন্য সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার মিডিয়া কোন জায়গায় আমি বসে রয়েছি সেখানে এটা খুব ভালো একটা এম। সাধারণ মানুষকে সেলিব্রিটি করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। আমার বিশেষত মনে হয়েছে যাদের সাথে আমি আমার ক্লায়েন্ট যাদের সাথে আমি কাজ করেছি তাদের দেখে আমি বললাম, তাদের স্কিন চুল দেখে যে শুধু লজ্জিত হয়েছি তা না, আমার তাদের দেখে তাদের যে পাওয়ার, মানে মনের যে জোর, কারণ ডায়েট তো আমি খসখস করে লিখে দিলাম, শ্বশুর শাশুড়ি ননদ দেওর ছেলে মেয়ে সব নিয়ে থাকা মানুষ সেই ডায়েটটা ফলো করতে গেলে যে কি প্রচণ্ড বেগ পেতে হয়, সেই সমস্ত কিছু বাদ দিয়ে, মানসিক অনেক চাপ বাদ দিয়ে যে মানুষগুলো শুধু উল্টে আসতে পারে তাদের আমি মনে করি সেলিব্রিটির চেয়েও বড়। সেলিব্রিটি হয় তারাই যাদের ট্যালেন্ট আছে, তার সাথে লাকও আছে, মেনলি লাক। কিন্তু এরা হচ্ছে এক ধরনের সেলিব্রিটি যারা স্ক্রিনে আসেনি, আপনি জানেন না, আমি জানি না, কিন্তু তারা তাদের জীবনে সেলিব্রিটি। তা আপনি তাকে রেকগনাইজ করলেন আর না করলেন তাদের কিছু যায় আসে না, কারণ তারা সত্যিকারের সেলিব্রিটি, তাদের সাথে মিশলে বোঝা যায়। এরকম প্রচুর মানুষ আছে এবং আমাদের দেশে আমাদের বাঙালি মহিলাদের সংখ্যা তো আমি বলবো, মানে আপনি যদি একটা বাড়ির পর আরেকটা বাড়িতে যান তাহলে এই সেলিব্রিটি পাওয়া যাবে। তো এই সেলিব্রিটিদের যদি উৎসাহিত করা যায় এই ধরনের চ্যানেলের মাধ্যমে, তার মতো ভালো কিছু হতে পারে না, তাহলে আমাদের সমাজটাই একটু উদ্ধার হয়। কারণ আজকালকার দিনে মেয়েরা যেভাবে এগোচ্ছে, মহিলারা যেভাবে নিজেদের দিয়ে ভাবে, মানে নিজেদের সব কিছু নিয়ে ভাবতে পারে, তো এটা আমার খুব এনকারেজিং এবং খুব ভালো লাগার জিনিস। এবং আমি মনে করি আপনি অনেক এরম সেলিব্রিটি পাবেন যাদের কথা শুনলে এমনি সেলিব্রিটিরা ভরকে যাবে। তো সেই সেলিব্রিটিদের খুঁজে বার করা এবং তাদের মুখ থেকে জিনিসটা বের করা যাতে অন্যরাও সেলিব্রিটি হতে পারে, সেইটা আমাদের মেন কাজ। হ্যাঁ, সেটাতে আমি একরকমভাবে কাজ করছি, আমার প্ল্যাটফর্মে তাকে সুস্থ করার চেষ্টা করছি, আপনি তাকে রেকগনিশন দিতে চেষ্টা করছেন। সেটা যদি দেয়া যায় তাহলে আমার মনে হয় যে এটাই সেলিব্রেশন অফ লাইফ। দারুণ দারুণ লাগলো। আমি সারা জীবন এই শেষের কথাটা মনে রাখবো, মানে আমি যতদিন বাঁচবো। যাই হোক, খুব ভালো লাগলো আজকে তোমার সঙ্গে তোমার পাশে বসতে পেরে, তোমার ইন্টারভিউ নিতে পেরে, তোমার কথা শুনে আশা করি সবাই মোটিভেটেড হবে। আর রেশমিদির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, ডেফিনেটলি অনলাইনেই, হ্যাঁ অনলাইন কনসালটেশনই হয়। তো ঠিক আছে, আজকের মতন তাহলে আমরা এখানেই আসছি। আর প্লিজ চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। করলে এরকম প্রচুর মানুষকে আমি আপনাদের মাঝে তুলে ধরার মোটিভেশন পাবো। সকলকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে তাহলে এখানেই আসছি। নমস্কার। নমস্কার।